লজ্জাজনক বিষয়টা। গোটা ভারতের 12টা জায়গার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এবং বিচারকরা সিদ্ধান্ত নেবেন, এই ন্যারেটিভের খেলার জন্য রাজ্যে একটা কিন্তু সাংবিধানিক সংকট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। সরকারটা কারো বাপের নয়, সরকারটা আমাদের। পশ্চিমবঙ্গে আলাদা ব্যবস্থা করতে হচ্ছে বলা মানে আমাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে যে আমরা সহজে একটা সোজা আইনগত জিনিস মেনে নিচ্ছি না। আমি বলবো যে সুপ্রিম কোর্টও কিন্তু বিষয়টা খানিকটা ধরতে পেরেছে যে সরকার কিভাবে অসহযোগিতা করছে। মানুষ লাইনে দাঁড়াবে, টাকা নেবে, লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঢুকলেই মা বোনেরা ভোট দেবে, এরকম কোনো মানে নেই। তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামাবে আর মানুষ 1,500 টাকার ভাতার জন্য লাইন দেবে। তৃণমূল কংগ্রেসের মতন ওই সেলিব্রিটি কালচার এবার কিন্তু বিজেপিতে হচ্ছে না। বুঝতে পারছি না যে তৃণমূল কেন এটা চাইছে। আজকে গুজরাতে যে পরিমাণে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে দেখলাম, তাতে তো গুজরাট সরকারেরও কান্নাকাটি করা উচিত, কিন্তু এখানে কেন করা হচ্ছে এত, শওকত মোল্লা কেন করছেন বুঝতে পারা যাচ্ছে। কিন্তু মুখ্য নির্বাচনী কমিশনার যার বিরুদ্ধে কোনো রকম কিছু করতে গেলে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়, যেটা তৃণমূলের সর্বময় নেত্রী তিনি প্রস্তাব দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু তারপর ইমপিচমেন্ট প্রস্তাব থেকে কার্যত ফিরে এসেছে, কারণ জাতীয় স্তরে তৃণমূলের সেভাবে বিশ্বাসযোগ্যতা নেই এবং কেউ সমর্থন করছে না। রাজ্যসভায় যাবে ঠিক করেছিল, সেটাও হলো না। এখন বাজেট সেশনের যে দ্বিতীয় পর্ব আছে তাতে হবে বলে আমার মনে হয় না। তো সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করে কি লাভ? এই রাজ্যে প্রতিদিন হাজার হাজার এফআইআর হয়, যার কোনো বিচার হয় না। সেই রাজ্যে পুলিশ জ্ঞানেশ কুমারকে ধরতে যাবে আমি জানি না, কিন্তু রাজ্য সরকারকে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন যে বলেছিল 4 জন যারা অন্যায় করেছেন বলে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর করতে, সেটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত আসতে হয়েছে। আমি জানি না, একের পর এক এসআইআর নিয়ে তৃণমূল যা যা করতে চেয়েছে সব ব্যর্থ হচ্ছে এবং জিতছে কিন্তু শুধু নির্বাচন কমিশন নয়, আমার মনে হয় প্রত্যেকটা ঘটনায় জিতছে বাংলার মানুষ। এবং এই নির্বাচন কমিশন কিন্তু এসআইআর নিয়ে রাজ্য সরকার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যে টানাপোড়েন সেই বিষয়টা নিয়ে যথেষ্ট বিরক্ত এবং সেই জন্যই পুরো দায়িত্বটা দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ওপরে, এবং সেখানে তারা পরিষ্কারভাবে এই কথা বলছে যে রাজ্য সরকার এবং কমিশন তাদের যে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে, দোষারোপের খেলা চলছে এসআইআর মামলায়, এই বিষয়টা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগের নির্দেশ দেওয়া হচ্ছে, যেটা এক কথা নজিরবিহীন। এই নজিরবিহীন বিষয়গুলো যত হচ্ছে না তত বাঙালি হিসেবে লজ্জা বাড়ছে। আমি গত কিছুদিনের মধ্যে একাধিকবার দিল্লি যেতে হয়েছে, তাছাড়াও ভিন রাজ্যের বন্ধুবান্ধব সাংবাদিক তাদের সাথে কথা বলছি, আর তারা যখন আলোচনা করে না বাংলা নিয়ে, দেশের 12টা জায়গায় কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে সেখানে এসআইআর হচ্ছে, কোথাও না এসব কিছু হচ্ছে না। একজন মুখ্যমন্ত্রী বলেননি এসআইআর হতে দেবো না। আমি তখন লজ্জায় পড়েছি যখন সবাই সমালোচনা করেছে। এরপরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছেন কত ধানে কত চাল দেখিয়ে দেবো, কিন্তু সেটাও তিনি দেখাতে পারেননি। হতে দেব না, ফর্ম ফিল আপ করবো না, মানুষকে ভুল বোঝানো, এসআইআর নথি চাইলে, সার্টিফিকেট চাইলে গাছে বেঁধে রাখুন, এত কিছু করা হয়েছে, কিন্তু প্রত্যেকটায় হাঁটতে হাঁটতে আজকে না লজ্জাজনক বিষয়টা। গোটা ভারতের 12টা জায়গার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এবং বিচারকরা সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ব্যাংকের আধিকারিকরা, তারা যখন মাইক্রো অবজারভার হচ্ছিলেন তাতেও গায়ে জ্বালা, সুপ্রিম কোর্টে গিয়ে বলা হলো, সেটা বদলে দেওয়া হলো, রাজ্যকে বলা হলো বি গ্রেডের অফিসার দিতে, সেখানে কেরানির নাম দেওয়া হলো, অতীতে যারা অলরেডি কাজ করছেন তাদের নাম গেল, মানে অদ্ভুত। এমনকি অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এইসব হলো, মানে প্রত্যেকটা দফায় আমাদের রাজ্য সরকারের লজ্জা নেই, বারবার সব কিছু নিয়ে মামলা যায়, কিন্তু বাঙালির তো লজ্জা আছে। বাঙালি অস্মিতার কিন্তু ধাক্কা খাচ্ছে বাঙালি অস্মিতা, কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট যখন বা নির্বাচন কমিশন যখন গোটা দেশের থেকে আলাদা করে বাংলাকে ট্রিট করে, তখন কিন্তু বাঙালির লজ্জা। বাঙালি আজকে হেরে গেছে। আবার একদিক থেকে বাঙালির জয় যে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোর্ট শেষ করতে বলেছে এবং নির্দিষ্ট সময়ে ভুয়ো ভোটারহীন একটা
ভোটার তালিকা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে গেল। ইভেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ডিজিপির উদ্দেশ্যে বলা হয়েছে যে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত না হয় তাহলে ডিজিপিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী বলছেন যে একমাত্র পশ্চিমবঙ্গই এমন জায়গা যেখানে এই এসআইআর নিয়ে এত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অন্যান্য জায়গায় প্রচুর মানুষের নাম বাদ গেছে, সেই সব রাজ্য কোনো প্রশ্ন তোলেনি, পশ্চিমবঙ্গই একমাত্র এই এক সমস্যা তৈরি করছে। এই জায়গাটাই তো আমি বারবার বলতে চাইছি, কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে পশ্চিমবঙ্গ প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের শাসক দল সরকার তাদের নাম আসছে না। যদি সরকারও আসে, সরকারটা আমার, আপনার, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারো একার নয়। সরকারটা কারো বাপের নয়, সরকারটা আমাদের। পশ্চিমবঙ্গে আলাদা ব্যবস্থা করতে হচ্ছে বলা মানে আমাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে যে আমরা সহজে একটা সোজা আইনগত জিনিস মেনে নিচ্ছি না, এটাই লজ্জার। যেখানে সুপ্রিম কোর্ট এত বড় ধাক্কা দিল রাজ্য সরকারকে, সেখানে দাঁড়িয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইনজীবী, তিনি বলছেন আজ সুপ্রিম কোর্টে ঐতিহাসিক ঘটনা ঘটলেও মুখ্য নির্বাচনী কমিশনার এতদিন ভারতের, তিনি ভাবতেন তিনিই সব, আজটা শেষ। এতদিন ইয়ারোরা সিদ্ধান্ত নেওয়ার পরেও বিশেষ পর্যবেক্ষকরা আটকে দিচ্ছিলেন, সন্দেহের কথা বলে 7 লক্ষ নাম বাদ দেওয়ার পরিকল্পনা হয়েছিল। আদালত বললে এই ধরনের যত কেস আছে সেগুলো নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করবে। অসঙ্গতির দাবি ঠিক কি বেঠিক তারাই স্থির করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওই আধিকারিকরা। মানে বিষয়টা পুরোপুরি নিজেদের ফেভারে। গোটা দেশে রাজ্য সরকারি কর্মীরাই সব সিদ্ধান্ত নিচ্ছে। সার্ভার এমন করে তৈরি, মাইক্রো অবজারভাররা বললেও কাজটা করতে হচ্ছিল রাজ্য সরকারি কর্মীদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন খুব মহান আইনজীবী, তার মতো আইন আমি বুঝি না, কিন্তু আদালতের রায়টাকে উনি যেভাবে বাংলার জন্য গর্বের করে দেখালেন, আমার কাছে এটা গর্বের মনে হয়নি। যেভাবে এই আইনটা, মানে এই রায়টাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে বলেছেন, তাতেই হয়তো তিনি বলেছেন, কিন্তু বাকি দেশের কোথাও নয়, বাংলায় বিচার বিভাগীয় হস্তক্ষেপ, এটা কখনো গর্বের হতে পারে? রাজ্যের একজন সাংসদ তার জন্য গর্ব অনুভব করছেন, তিনি আইনজীবী, পাশাপাশি তো এই রাজ্যের একজন জনপ্রতিনিধি। বাংলার মানুষের হার এটা, বাংলার মানুষের লজ্জা। কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন এবং এর মধ্যেই প্রায় গোটা রাজ্যে 18 লাখের কাছাকাছি সাধারণ মানুষ তারা আবেদন জমা করেছেন যুবসাথী প্রকল্পের জন্য। ইতিমধ্যেই আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা করে যে বাড়ানো হয়েছে সেটাও ঢুকে গেছে সকলের অ্যাকাউন্টে। না ভাতা, এটা মাস্টার স্ট্রোক। না ভাতা দিয়ে কখনো সব কিছু জয় করা যায় না, মানুষ বুঝতে পারছে। মানুষ লাইনে দাঁড়াবে, টাকা নেবে, লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঢুকলেই মা বোনেরা ভোট দেবে, এরকম কোনো মানে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে মা লক্ষ্মীদের কোনো অসুবিধা নেই, স্বামী যদি মারা যায় স্মৃতির সিঁদুর মুছে গেলেও কোনো দুঃখ পেতে হবে না, আপনি বিধবা ভাতার ভাণ্ডারে টাকা ঢুকে যাবে। এটা বলা যায়, কোনো শাখা সিঁদুর পরা মহিলাকে এটা বলা যায় যে আপনার স্বামী মরে গেলে চিন্তার কিছু নেই, বিধবা ভাতার টাকা পাবেন। তো ঠিক আছে, ভাতা 14 লক্ষ কেন, এটা প্রচুর হবে। এই যে আবেদন বাড়বে তত প্রমাণ হবে যে মুখ্যমন্ত্রীর বলা 2 কোটি চাকরি সেটা ভুল। 2 কোটি চাকরি মানে রাজ্যে যে বুথ সংখ্যা, তাতে প্রতি বুথে 250 জনের চাকরি পাওয়ার কথা। আমার বুথে 2.5 জন সরকারি চাকরি পেয়েছেন বলে আমি জানি না। 26,000 চাকরি যাওয়ার মধ্যে আমার বুথে আছেন 7 জন। সুতরাং বাকিরা চিন্তা করবেন, বাকিদের কথা আমি জানি না কোথায় কেমন কি হয়েছে, কিন্তু বেকার ভাতার জন্য ওই যুবসাথী আর কি, যেটা যুবশ্রী ছিল এখন যুবসাথী, এর জন্য যত বেশি মানুষ লাইনে দাঁড়াবে, যত বেশি আবেদন জমা পড়বে, তত বেশি প্রমাণ হবে যে 2 কোটি চাকরি কেন, 200 চাকরি এই রাজ্যে হয়নি। আনন্দপুরে যে অগ্নিকাণ্ড হলো, সেই অগ্নিকাণ্ডের পরে প্রায় 3 সপ্তাহ কেটে গিয়েছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই অকুস্থলে যাওয়ার সুযোগ পেলেন না, অথচ তার আগে তিনি দিল্লি থেকে না আনন্দপুরে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে যে সংখ্যাটা, যেসব মানুষ, যেসব পরিবার, তাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না। তার অনেক বড় দায়িত্ব দিল্লিতে যাওয়া, এসআইআরকে আটকে দেওয়া। ইচ্ছাকৃতভাবেই কি লো প্রোফাইল রাখতে চাইছেন? অবশ্যই তাই। আজ আনন্দপুরে যদি ঠিকমতো তদন্ত হয়, দেখা যাবে এই জমিটা কী করে পেয়েছিল, ওই গুদামগুলি কী করে হয়েছিল। শুধু সংস্থার দোষ তাই তো হয় না। একটা সংস্থা, আমার এখানে যতবার বাজি কারখানায় আগুন লেগেছে, সব কিছু লেগেছে, আমরা কারখানার মালিককে নিয়ে ভেবেছি, কিন্তু প্রশাসনের দায়িত্ব ছিল তো, কেন ওখানে কারখানাটা রয়েছে, কেন সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো ছিল না, ওই গুদাম ঘরগুলো কি সত্যি করে ঠিক সব কিছু যা নিয়ম মেনে করা হয়েছিল, এগুলো দেখা হয়নি। যত তদন্ত হবে তত বেশি উঠবে। আর দ্বিতীয় হচ্ছে আনন্দপুর না নাজিরগঞ্জ, ওখানের অল্প কিছু ভোট, তার চেয়ে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এসব দিয়ে উনি ভাবছেন বেশি ভোট আসবে।
এসআইআরটাকে বানচাল করতে পারলে বেশি ভোট আসবে, তাই তিনি দিল্লি গেছেন, ইসির দপ্তরে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, প্রেস কনফারেন্স করেছেন। আমি সেই সময় দিল্লিতে ছিলাম এবং আবার বলছি সেই সময়ও আলোচনায় আমার লজ্জা হয়েছে। একটা শেষ প্রশ্ন করবো যে বিজেপির প্রার্থী তালিকায় কি এবার কোনো চমক রয়েছে? কিভাবে প্রার্থী তালিকা তৈরি হবে বলে মনে করছেন, কি স্ট্র্যাটেজি? না, আমি এটা জানি না কোনো চমক থাকবে কি না। চমক যদি না থাকে ভালো হয়। গতবার চমক দিয়ে বিজেপি অনেক ভুল করেছে। অনেকেই যেদিন যোগ দিলেন তার পরের দিন দেখলাম তাদের নাম ঘোষণা হয়েছে। এমন অনেকেই আছে যাদের নাম ঘোষণা হওয়ার পর তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। চমক না থেকে আসবে। এবার আমি বলছি প্রত্যেক জায়গায় নাম হয়েছে, বিভিন্নভাবে সমীক্ষা হয়েছে এবং কেন্দ্রীয় স্তরের যে নেতারা এসেছেন তারা আলাদা করে প্রতিটি বিধানসভা ধরে যোগ্য প্রার্থী কে হতে পারে দেখা উচিত, কে জিততে পারবেন। এইটাই যদি বিজেপি করে অনুকূল পরিস্থিতি। আমার মনে হয় ওনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়, ওনার দলের সঙ্গে যারা বিএলওরা আছে এবং ওনার প্রশাসনের অংশ যারা বিডিও এসডিও আছে, যারা ইআরও হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। তারাই তো আসলে লোকেদের নামগুলো বাদ দেওয়ার জন্য সমস্ত চেষ্টাগুলো করছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আসলে এনারা চাইছেন জ্ঞানেশ কুমারকে বা ইলেকশন কমিশনকে এরা চাপে রাখতে, কিন্তু আমার মনে হয় না এতে ওনাদেরকে চাপে রাখা যাবে। বরং ভালো হয়েছে। আমি বলবো জ্ঞানেশ কুমার সাহেবকে বা ইলেকশন কমিশনে যদি কেউ এই ভিডিওটা দেখেন তাহলে ভাবুন আপনারা পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি। আপনারা সাংবিধানিক বডি, দেশের সংবিধান স্বীকৃত একটি সংস্থা, তাদের বিরুদ্ধে যদি এরকম ভয় দেখানোর প্রচেষ্টা হয় তাহলে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিটা কতটা ভয়াবহ, সাধারণ মানুষ তাহলে কতটা ভয়ের মধ্যে আছে। আসলে এটা ভয় দেখানোর চেষ্টা আমার মনে হয় না এতে খুব একটা লাভ হবে। এবং আমার কাছে প্রত্যেকদিন বহু ফোন আসছে, যেটা বাস্তব ঘটনা হলো সেটা হচ্ছে যে অনেক ধরনের ভুলভাল নথি চাওয়া হচ্ছে। যাদের কাছে যেই নথি নেই, সঠিক নথি দেওয়ার পরেও অন্যান্য নথি চাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এই নথি না দিলে বাদ হয়ে যাবে। বলা আছে 13টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট দেওয়ার পরে সেকেন্ড ডকুমেন্ট, থার্ড ডকুমেন্ট এরকম চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বলা হচ্ছে না দিলে বাদ হয়ে যাবে। এই বদমাইশিগুলো বিএলও এবং যারা ইআরও আছেন তাদের একটা সেকশন করছেন। সবাই খারাপ আমি বলছি না, কিন্তু একটা সেকশন এটা করছে। আমি ইলেকশন কমিশনকে বলবো এটা চিহ্নিত করা উচিত কারা এই ধরনের কাজ করছেন, এবং আমরাও সহযোগিতা করতে প্রস্তুত যাদের কাছে এই ধরনের ফোন আসছে আমাদের কাছে। খুব খারাপ পরিস্থিতি, হিন্দুদের বেছে বেছে নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে। যারা বিরোধী ভোটার তাদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চলছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন হিন্দুদের একটা বড় অংশ তিনি ভোট পাবেন না। যদি হিন্দুদের ভোটের থেকে তালিকা থেকে নাম বাদ দিয়ে যাওয়া যায় তাহলে একটা ন্যারেটিভ তৈরি হবে যে ইলেকশন কমিশন বা বিজেপি হিন্দুদের নাম বাদ দিয়ে দিয়েছে বা দিতে চাইছে। এই ন্যারেটিভের খেলার জন্য রাজ্যে একটা কিন্তু সাংবিধানিক সংকট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন এবং শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। উনি তো নিজেই ময়দানে নেমেছিলেন, ইমপিচমেন্ট করতে পারেননি, এখন বিধায়কদের ময়দানে নামাচ্ছেন। ভালো, দেখা যাক এর শেষ কতদূর যায়। কিন্তু শেষ কতদূর যায় সেরকম তো একটা ফয়সালা অলরেডি সুপ্রিম কোর্ট করে দিয়েছে। কারণ এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গায়ে কালো চাদর জড়িয়ে গেছিলেন সেখানে সওয়াল করতে। সেখান থেকে এসআইআর মামলায় রাজ্যকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বলছে, প্রধান বিচারপতি বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ এবং পাল্টা অভিযোগের খেলা খেলছে এবং এই দোষারোপের খেলাতে যেটা ফাইনালি যেটা ভার্ডিক্ট হয়েছে যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কার্যত নজিরবিহীন। ভাবুন তাহলে রাজ্যে কেমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও তো এরকম পরিস্থিতি হচ্ছে না। এর মধ্যে বিরোধী রাজ্য রয়েছে তামিলনাড়ু, আপনি জানেন যে সেখানে একটা বিরোধী দলের সরকার চলছে, স্টালিনের সরকার চলছে। অন্যান্য যে সমস্ত জায়গায় বিরোধীরা আছেন কোথাও তো সমস্যা হচ্ছে না। সমস্যা পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছেন কিন্তু তার তো নেচার হচ্ছে বিরোধিতার। তিনি কাউকে না কাউকে বিরোধী হিসেবে খাড়া করে দিয়ে তার রাজনীতিটা করছেন। এরাজ্যে সমস্যাটা হচ্ছে কি, এরাজ্যে তিনি সরকারে আছেন, তাকে নতুন কিছু করতে হবে, তার জন্য এক এক দিন এক এক রকম করছেন। কখনো গায়ে চাদর চড়িয়ে তিনি চলে যাচ্ছেন সওয়াল করার জন্য, কখনো রাস্তায় ধর্ণা করছেন। কিন্তু এতে হচ্ছেটা কি? এতে তো এ রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ রাজ্যে মানুষের যদি যারা বৈধ ভোটার আছেন তাদের নাম যদি বাদ যায়, এর দায় তো রাজ্য সরকারেরও। রাজ্য সরকারও তো এই রাষ্ট্রীয় কাঠামোর একটা অংশ। তারা কেন বরাবর দিল্লির বিরোধিতা বা কেন্দ্র সরকারের বিরোধিতা, এই বিরোধিতার তো প্রয়োজন নেই। এই বিরোধিতা শুধুমাত্র টিকে থাকার রাজনীতি। এটা খুব খারাপ জিনিস হচ্ছে, ইমিডিয়েট এটাকে বন্ধ করা উচিত। এবং আমি বলবো যে সুপ্রিম কোর্টও কিন্তু বিষয়টা খানিকটা ধরতে পেরেছে যে সরকার কিভাবে অসহযোগিতা করছে। আপনি সুপ্রিম কোর্টে জানেন যে রাজ্যের পুলিশের ডিজি, তার বিরুদ্ধেও একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বা তার বিরুদ্ধে অভিযোগ আছে।
আদালতও খুব ভালোভাবে বুঝতে পারছে এই রাজ্যের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, এই রাজ্যে কীভাবে রাজনীতি হচ্ছে। স্বাভাবিকভাবে আমি বলবো যে এটা মানুষের কথা ভেবে বন্ধ করা উচিত। ডিজিপির উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিল, যদি আইন শৃঙ্খলার উপর নজর না রাখেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা বিষয়টা পুরোপুরি যে সুপ্রিম কোর্ট রাজ্যের বিরুদ্ধেই বলল এবং একটা নজিরবিহীন নির্দেশ দিল, এবং এই বিষয়টা পরিষ্কারভাবে রাজ্যবাসী বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিষয়টাকে পুরোপুরি রাজ্য সরকারের পক্ষে ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন যে ডিজিপিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বলা হয়েছে, রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে বলা হয়েছে, ভারতের সংবিধানে মানুষের অধিকার বুঝিয়ে করো এবং অসংগঠিত যারা ঠিক কি বেঠিক তারা মানে সেটা ঠিক মতো মানে চূড়ান্তভাবে বিচার করবেন যারা, তারা হচ্ছেন হাইকোর্টের বিচার বিভাগীয় অফিসার। তো এই বিষয়টাকে পুরোপুরি রাজ্য সরকারের যে মানে হাতের থেকে বিষয়টা ছিনিয়ে নেওয়া হলো, পুরোপুরি কোর্টের আন্ডারে দিয়ে দেওয়া হলো, সেই বিষয়টাকেও তিনি জাস্টিফাই করছেন যে এটা রাজ্য সরকারের ফেভারে। আইনজীবীর কাজই তো হ্যাঁকে না করা, নাকে হ্যাঁ করা। উনি ওনার কাজ করেছেন, কিন্তু ওনার তো বয়স হচ্ছে, তো বয়স হলে মানুষের মতিগতি একটু ভ্রম হয়। ওনার মনে হচ্ছে আমার সেটা হচ্ছে বয়সের কারণে ওনার মাথায় একটু কোনো গোলমাল দেখা দিয়েছে। আর পেশাগত কারণে বা দলের মার্কস বাড়ানোর জন্য তিনি বলছেন, কারণ তিনি তো একটাও তৃণমূল কংগ্রেসের হয়ে মামলা জিততে পারেননি, সব মামলায় উনি হারছেন। আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আইনজীবী হিসেবে তাকে আর নিয়োগ করবেন না, ওই ভয় থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর জন্য বা নিজের মার্কস বাড়ানোর জন্য এসব কথা বলেছেন। কিন্তু একটা সাধারণ মানুষ, অল্প শিক্ষিত মানুষ বা অল্প বুদ্ধি বিবেক থাকলেও তারা বুঝতে পারছে যে রাজ্যকে একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি সঠিক কাজ করছো না। এবং ডিজিপি পদে একজন আসবেন, একজন যাবেন, কিন্তু এরা যারা আসছেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন। মূল কালপ্রিটটাকে আইডেন্টিফাই করতে হবে। সুপ্রিম কোর্টের বোঝা উচিত মূল কালপ্রিটকে। যারা পদে আছেন তারা সুপ্রিমো দলের নেত্রীর কথা শুনে কাজ করছেন। এর আগে রাজীব কুমার শুনে করেছেন, এখন যিনি আছেন তিনি করবেন, এরপরে যিনি আসবেন তিনি করবেন। এইভাবে চলতেই থাকবে যতদিন এই সরকারটা থাকবে। তাই এই সরকারটাকে সরাতে হবে। এই সরকারের যিনি মাথায় আছেন তাকে আইডেন্টিফাই করে সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট এর আগে ডিএ মামলায় রায় দিয়েছে, আপনি দেখুন সেটাও এখনও রায়টাকে এখনও মানেনি। 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। ফলে আদালতের রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দের হলে বাহবা দেন, সুপ্রিম কোর্টকে ভালো বলেন, অপছন্দ হলে মানেন না। আমার তো মনে হয় না তিনি ডিএটাও দেবেন বলে। এবং না দিলে তখন সুপ্রিম কোর্টের আরও বড় কড়া অ্যাকশন নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের হাতে অনেক বড় ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলো সুপ্রিম কোর্টের ইমিডিয়েট প্রয়োগ করা উচিত। তারিখ পে তারিখ হয়ে মানুষের ভাগ্য নিয়ে এরকম পরিহাস করা উচিত নয়। বিষয়টাকে কিন্তু তৃণমূল সরকারের যারা নেতামন্ত্রীরা আছেন তারা বলছেন এটা নাকি একটা খুব বড় মানে চাল, তৃণমূলের একটা খুব বড় চাল, এতে নাকি লাভের গুড় তৃণমূল নিজেদের ঘরে তুলতেই পারবে। সত্যি কি এটা মাস্টার স্ট্রোক তৃণমূলের? এ চালে ভাত হবে না। সমস্যাটা হচ্ছে কি, 48 ঘন্টায় 13 লক্ষ আবেদন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে প্রথম 5 বছরেই 2016 নির্বাচনে বলেছিলেন যে আমি 100% কাজ করে দিয়েছি, 2 কোটি মানুষকে চাকরি দিয়েছি। পশ্চিমবঙ্গে জনসংখ্যা হচ্ছে 10 কোটির একটু বেশি। সেই হিসেবে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে একটা পরিবারে যদি 5 জন মানুষ হয় তাহলে প্রতিটি পরিবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চাকরি দিয়েছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলে থাকেন। কিন্তু তিনি তো গুলবাজ, তিনি তো গুল দেন একদম। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে 2 কোটি চাকরি তো দেননি, বরং 2 কোটি মানুষের হয়তো পশ্চিমবঙ্গে চাকরি চলে গেছে, তারা পরিযায়ী শ্রমিক হয়েছে, অনেকের চাকরি চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, অনেকে মারা গেছে, কৃষকরা এই রাজ্যে তো অনেকে সুসাইড করেছে, সেই খবরগুলো হয় না, দুর্ভাগ্য আমাদের আজকাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে আবেদনের সংখ্যা যেটা বাড়ছে, এটা তো একেবারে নগ্ন চিত্র পশ্চিমবঙ্গের মানুষের চাকরি আছে না চাকরি নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পই বুঝিয়ে দিচ্ছে। প্রথম 48 ঘন্টায় 13 লক্ষ এবং তারপর আপনি আপডেটেড যে ফিগারটা বললেন তাতে 18 লক্ষ। তাহলে বোঝা যাচ্ছে এত মানুষ বেকার। যদি তিনি সব কাজ করে দিয়ে থাকেন, তিনি যদি 2 কোটি চাকরি দিয়ে থাকেন, তাহলে এই মানুষগুলো লাইনে কেন? এই মানুষগুলো লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের হালত কতটা খারাপ। মাত্র 1,500 টাকা দিয়ে তো সংসার চলবে না। আমি যদি ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন যে পুরুষকেও টাকা দেবো, মহিলাকেও টাকা দেবো, একই পরিবারে যারা আছে সকলকে টাকা দেবো, তো 1,500 যদি 3,000ও হয়, স্বামী স্ত্রীর যদি 1,500 স্ত্রীর এবং 1,500 হচ্ছে বেকার পুরুষের আর কি, দুজনের 3,000ও তো সংসার চলবে না। শুধুমাত্র ভোট কেনার রাজনীতি এবার বন্ধ হওয়া উচিত। বরং মানুষের চাকরি হোক, শিল্প হোক, কলকারখানা হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন এটা হবে না। মানুষ ভোট আসছে বুঝে শুনে ভোট দিক, পরিবর্তনের পক্ষে ভোট দিক, এবং যারা শিল্প করতে পারবে, যাদের যে রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে থাকবে যে আমরা শিল্প করব, কলকারখানা করব, শুধু ভাতা দিয়ে সংসার চলবে না, যারা কলকারখানার পক্ষে থাকবে, যারা শিল্পের পক্ষে থাকবে, যারা বেকারদের চাকরি দেবে, যারা পড়াশোনা এ রাজ্যে মান উন্নয়ন করবে, তাদের যেন মানুষ ভোট দেয়।
26শে জানুয়ারি যে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, তারপরে বহুদিন প্রায় 3 সপ্তাহ গড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী কখনো সিঙ্গুর যাওয়ার সময় পেয়েছেন, কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করার সময়ও পেয়েছেন, কিন্তু একবারও যেখানে এই ঘটনা ঘটলো সেই জায়গায় অকুস্থলে যাওয়ার সময় পেলেন না। তাহলে কি মুখ্যমন্ত্রী ইচ্ছে করেই বিষয়টাকে লো প্রোফাইল রাখতে চাইছেন প্রথমত, এবং দ্বিতীয়ত আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট হলো না, তদন্তে বিলম্বের পর বিলম্ব হয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত ওয়াও মোমোর যারা মালিক রয়েছেন তাদেরকে পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করার কোনো তাড়াহুড়ো কিন্তু পুলিশের দেখা যাচ্ছে না। যাবেন কি করে? ওনার সফর সঙ্গী যে সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে তাকে পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করবে? পুলিশের ঘাড়ে এত বড় মাথা আছে নাকি? আর যেটা আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি, আরে ওরা তো হিন্দু, হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ কাঁদবে কেন? হিন্দুদের শুধু ভোটটা দরকার, তার জন্য মন্দির করবেন, এবং মন্দিরকে মন্দিরও বলবেন না, কোথাও বলবেন কাঞ্চলন সেন্টার, কোথাও বলবেন ইনভেস্টিগেশন সেন্টার, কোথাও বলবেন অমুক প্রতিষ্ঠান, কোথাও রিসার্চ সেন্টার। মন্দিরকে মন্দির বলার সাহস নেই, হিন্দুদের ভোটটা চাই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। যে মানুষগুলো মারা গেছিলো সেখানে যদি কোনো শেখ হতো, কোনো ইসলাম হতো, কোনো আলম হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 মাস নয় 1 ঘন্টাও সময় লাগতো না। দৌড়তে দৌড়তে এখন বলেন না বাড়ির কাপড় পরে বেরিয়েছি, দেখতেন বাড়ির কাপড় পরে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন ওখানে। যেহেতু হিন্দু তাই তিনি যাচ্ছেন না, তার তো দরকার নেই। এই কটা মানুষ মরে গেলে তার কি যায় আসে? বকটুই আপনার মনে আছে, সঙ্গে সঙ্গে তিনি ভাতা দিয়ে দিয়েছিলেন, এবং মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে তিনি পয়সা দিয়েছিলেন। এটাই হচ্ছে আসল ব্যবস্থা, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাননি এবং যাবেনও না। এবং সবচেয়ে বড় ব্যাপার, দমকল মন্ত্রীকে তিনি সরাননি। এত বড় ঘটনা হলো, দমকল মন্ত্রীকে তলব করা হলো না। দমকল মন্ত্রীর বিরুদ্ধে তো ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল, নাম কাওয়াস্তে হওয়া উচিত ছিল। দমকল মন্ত্রী যখন ঘটনাটা ঘটছে তখন ওই ওনার বাড়ির পাশে একটা ঘাট আছে, গোলাঘাটা বলে যে জায়গাটা, ওখানে একটা ঘাট হচ্ছিল, সেই ভালো ঘাট ভেঙে আবার নতুন করে ঘাট হয়েছে। হ্যাঁ, আরও ভালো ঘাট। এবার আরও ভালো ঘাট হলে আরও ভালো টাকা পয়সা কোথায় এদিক ওদিক কোথায় যায় আমরা তো সেসব জানি না, আমরা তো তাও শুনতে পাচ্ছি। তো উনি সেই সব করতে ব্যস্ত ছিলেন। আবার যেখানে ঘাট হয়েছে ওখানে এককালে খাল ছিল, সেই খালও বুঝে সাফ হয়ে গেছে, এখন আর গুগল ম্যাপেও ওই খাল আর খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে অবস্থা। তো এই রাজ্যে যা চলছে মানুষ সবই জানে, সবই বোঝে। যতক্ষণ এই সরকার থাকবে ততক্ষণ আগুন লাগবে, কাগজে কলমে ফায়ার অডিট হবে, আবার ফায়ার অডিটের নাম করে এদিক ওদিকের যা গল্প হয় সেগুলো হবে। তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামাবে, আর মানুষ 1,500 টাকার ভাতার জন্য লাইন দেবে। মানবিক বিপর্যয়ের ক্ষেত্রেও কি রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করে? কারণ নিহতদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ এখনো পর্যন্ত পেয়েছে কিনা সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, পুনর্বাসন পেয়েছে কিনা তেমনও কোনো আমাদের কাছে নেই, ডেটা আমাদের কাছে নেই, এবং এই ট্র্যাজেডির দায় শেষ পর্যন্ত কার কাঁধে দেওয়া হবে? আরে এটাই তো ইনকামের ভালো সময়। এই যে ট্র্যাজেডি যেটা আপনি বললেন, আপনার মনে আছে আমফান যখন হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে ছুটে গেছিলেন, বলেছিলেন এত 1000 কোটি চাই, এত 1000 কোটি চাই। আবার সেই সময় প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস পাননি বলে ফাইল ছুঁড়ে মেরেছিলেন। তার সঙ্গে একজন সেই সময় আমলা ছিলেন, যার এখন পেনশন বন্ধ, তিনিও গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। আসলে যত বেশি ট্র্যাজেডি হবে তত বেশি তো কাজ করার জায়গা পাওয়া যাবে, তত বেশি রাস্তা হবে, তত বেশি নতুন নতুন কাজ হবে, তত বেশি টেন্ডার হবে, তত বেশি নেতাদের পকেট ভরবে। এই ন্যাচুরাল ক্যালামিটি, টেন্ডার, রাস্তাঘাট, এগুলোই তো তৃণমূলের ইনকামের জায়গা, এগুলোই তো তৃণমূল খোঁজে। যত বেশি ক্যালামিটি হবে, যত বেশি ট্র্যাজেডি হবে, তত বেশি তৃণমূলের নেতাদের পেট মোটা হবে। একটা শেষ প্রশ্ন করবো যে বিজেপির প্রার্থী তালিকায় কি এবার নতুন কোনো চমক থাকছে? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে পরপর বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা তারা পশ্চিমবঙ্গে আসছেন, তারা সমস্ত সাংগঠনিক বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন, এবং একাধিক বিজেপির সমস্ত কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, যুবদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করা। তো সেখানে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা এবার কেমন হবে? সেখানে কোনো চমক থাকবে নাকি 21-এর মতো দরজা? চমক বলতে 21-এর উল্টো হবে। 21-এ যেমন আমরা দেখেছি অনেক শিল্পী অন্য দল থেকে এসেছিলেন, অনেক নেতা এসেছিলেন, সেরকম কিছু হচ্ছে না। তবে যেটা আমাদের কাছে খবর বা যেটা নেতাদের মাধ্যমে শুনতে পাচ্ছি, যেটা তারা বলছেন যতটা বা আভাস দিচ্ছেন, তাতে দলের সঙ্গে যারা পুরনো দিনের মানুষ ছিলেন তাদেরকে প্রার্থী করা হবে। এবং বিশেষ করে এক একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অমুক ব্যক্তির জেতার সম্ভাবনা কতটা সেটাও কিন্তু ভেবে দেখা হবে। দেখা যাচ্ছে যে একজনের দমদমে জেতার সম্ভাবনা আছে, তাকে তো উত্তর দমদমে দিলে তো সে জিতবে না। এই বিষয়গুলোকেও মাথায় রাখা হচ্ছে। প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পিছু 3 জন পজিটিভ নাম, 3 জন নেগেটিভ নাম যাচ্ছে। অনেক ক্ষেত্রে হয় কি, কিছু কিছু নাম নিয়ে বিতর্ক থাকে, সেইগুলো ভাবা হচ্ছে যে এই ব্যক্তিকে করলে আমাদের কতটা অসুবিধা বা সুবিধা হবে। সাংগঠনিক ব্যক্তির উপরে জোর দেওয়া হচ্ছে,
বহু জয়ী বিধায়ক তারা বদল হয়ে যাবেন, যেহেতু তাদের পারফরমেন্স খারাপ, কিন্তু যাদের পারফরমেন্স ভালো ছিল তারা কন্টিনিউ করবেন। এবং অন্য দল থেকে আসা লোকেদের চান্স কম, তাই বলে এমন নয় যে অন্য দল থেকে অতীতে এসেছিলেন বলে এখন পাবেন না। যাদের 4-5 বছর হয়ে গেছে বা তার বেশি সময় হয়ে গেছে এমন মানুষ টিকিট পাবেন। তবে হালে আসা কিছু মানুষও হয়তো টিকিট পেয়ে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা দলের পুরনো দিনের সৈনিক এবং যাদের জেতার যোগ্যতা সম্ভাবনা আছে এমন মানুষরাই টিকিট পাবেন। তৃণমূল কংগ্রেসের মতন ওই সেলিব্রিটি কালচার এবার কিন্তু বিজেপিতে হচ্ছে না। অর্থাৎ তারকার চাইতে যারা রাজনীতিটা বেশি ভালো বোঝেন তাদেরকেই এবারে তারকা পাবেন, রুদ্রনীল ঘোষ পাবেন, রুদ্রনীল ঘোষের মতো তারকারা অবশ্যই পাবেন। বিচারপতি যদি কেউ দলে যোগ দেয় বা কেউ এনএসজি কমান্ডো যোগ দেয়, তারা যদি পায় তাতে তো অসুবিধার কিছু নেই। কিন্তু মোট কথা হচ্ছে যাদের ভাবমূর্তি ভালো, যাদের জেতার সম্ভাবনা আছে এরকম মানুষরা পাবেন এবং সাংগঠনিক ব্যক্তিরা পাবেন। এরাও দলের সঙ্গে কতটা আছেন সেগুলো দেখা হবে।